আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জাতিসংঘর সফর নিয়ে আজকে আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১০৪ জনের বিশাল একটি সফর সঙ্গী নিয়ে এই জাতিসংঘের ৮০তম অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন। এই অধিবেশনকে কেন্দ্র করে তিনি অনেক বৈঠক করেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে এই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত রাজনীতিবিদ, সাধারণ নাগরিক, তার বিজনেসম্যান সহ সকল পর্যায়ের নাগরিকদের সাথে তিনি একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি বক্তব্য দিয়েছেন। প্রধান যে আকর্ষণটি এবারের এই জাতিসংঘের ৮০তম অধিবেশনকে ঘিরে বাংলাদেশের যেটা ছিল সেটা মূলত হচ্ছে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাজনৈতিক দলের ৬ জন নেতা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছিলেন। তো এই যে অধিবেশনকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন আমার মধ্যে এসেছে, হয়তোবা আপনাদের মধ্যেও সেই প্রশ্নগুলো আসতে পারে। সেই বিষয়টি নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে চাই এবং প্রশ্নগুলো একটু মিলিয়ে দেখতে চাই আমি যা ভাবছি আপনারা তা ভাবছেন কিনা। প্রধানত যে বিষয়টি আমার সামনে আসছে সেই বিষয়টি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের যে বক্তব্যটি তিনি দিয়েছেন সেই জায়গায় বাংলাদেশ কি বার্তা বিশ্ববাসীর সামনে হাজির করতে পেরেছেন বা তুলতে পেরেছেন। আমার কাছে যেটা মনে হয় তিনি মূলত বা ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত বিশ্ববাসীর কাছে দেখাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নতুন করে যে সম্পর্ক সেটাও আবার গড়ে তুলতে চাচ্ছে, যেহেতু বিগত বা পতিত আওয়ামী লীগ সরকার শুধুমাত্র একটি দেশের সাথে সম্পর্ক বজায় রেখে চলার যে চেষ্টা সেই জায়গা থেকে এটা সব দেশের সাথেই ভালো সম্পর্ক তৈরি করার একটি প্রক্রিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেছেন বা এই যে তার বক্তব্যের মধ্য দিয়ে সেটি তুলে ধরেছেন। এর সাথে সাথে বাংলাদেশের উন্নয়ন, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, এই যে তিনটি বিষয় বহির্বিশ্বের যেই নেতারা আসছেন তাদের সামনে তিনি তুলে ধরতে চেয়েছেন। এটিই ছিল তার মূল ফোকাসের জায়গা। তো অন্যদিকে যদি দেখি, দ্বিতীয় যে জায়গা আমার যে প্রশ্ন, যে তার যেই বক্তব্য এবং তার যেই উপস্থিতি এটা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিতে কতটা প্রভাব পড়বে। এটা অনেকেই মনে করেন যে ডক্টর ইউনূস তো নোবেল পিস প্রাইজ বিজয়ী, আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যাপক পরিচিতি, তার প্রতি আন্তর্জাতিক মহলের ব্যাপক ভালোবাসা, সমর্থন, সেই বিষয়টি তো আছে। তো সেই জায়গায় আমি বলবো যে দীর্ঘদিন ধরে যে মানবাধিকার, গণতন্ত্র এবং বাংলাদেশে আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছিল, এই যে গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই, এই বিষয়গুলো, তো সেই জায়গায় ডক্টর ইউনূসের এই যে উপস্থিতি, তার সাথে সাথে রাজনীতির তিনটি দলের ৬ জন নেতার উপস্থিতি, এটা আন্তর্জাতিক অঙ্গনে একটি পজিটিভ একটি সিগন্যাল হিসাবে গিয়েছে, এটা আমি অন্তত পক্ষে মনে করি। এবং তার যেই ভাবমূর্তি, তার যে আন্তর্জাতিক অঙ্গনে যে মর্যাদা, সেটাও কিন্তু বাংলাদেশের এই ভাবমূর্তি উন্নয়নে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে ভাবমূর্তিটা বাংলাদেশের ছিল আন্তর্জাতিক অঙ্গনে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে, সেই জায়গায় অনেকটা ইতিবাচক হিসাবেই আমি দেখছি। আমার কাছে সেই বিষয়টি মনে হয়েছে। তৃতীয় যে প্রশ্নটি হয়তো অনেকের মাঝে আসছেন সেটা হচ্ছে জাতিসংঘে এই যে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ কি আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে নতুন করে অবস্থা সুদৃঢ় করতে পেরেছেন কি না, এরকম একটি প্রশ্ন আসতে পারে। তো সেই জায়গায় যদি বলি, পুরোপুরি এটা বলা কঠিন যে কতটুকু শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। তবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি, তার বক্তব্য এবং তিনটি দল থেকে রাজনীতিবিদদেরকে একত্রিত নিয়ে যাওয়া, একটা মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া, সেই জায়গায়
জায়গায় আমি বলতে পারি যে এটা আন্তর্জাতিক অঙ্গনে একটি সূচনা হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি বিল্ড আপের জন্য, এবং বিশেষ করে যে আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলো আছে সেই বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক সুদৃঢ় এবং পুনর্গঠনের একটি ভিত্তি তৈরি হয়েছে এই সফরটিতে। এবং সামনে দ্বিপাক্ষিক বৈঠক এবং সহযোগিতা, পারস্পরের মধ্যে যে বোঝাপড়া, সেই সকল বিষয়গুলোর মধ্য দিয়ে বাংলাদেশ তার যেই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে সেটাকে আরও সুদৃঢ় করতে পারবে বলে আমি অন্ততপক্ষেভাবে মনে করি। তারপরে 4 নাম্বার যদি একটি প্রশ্নের দিকে দেখি যে ডক্টর ইউনূসের যে সাইডলাইনের যে বৈঠকগুলো হয়েছে এই বৈঠকগুলোতে বাংলাদেশ আসলে কতটুকু গুরুত্ব পেয়েছে এবং বাংলাদেশ আসলে কি পেয়েছে সেই জায়গায় যদি বলি, এই যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয়েছে সেই জায়গায় বাণিজ্য, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে এটা আমরা দেখছি, বা এই জায়গায় আমরা হয়তো বিদেশ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পাবো এটা এমন একটা ধারণা করতে পারি। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে যেই দেশগুলো থেকে আমরা অনেক কিছু এক্সপোর্টও করতে পারি এবং ইম্পোর্টও করতে পারি, সেই জায়গায় একটি আগ্রহের জায়গা তৈরি করতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই দক্ষিণ আমেরিকার দেশের বিভিন্ন জনের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে বা বৈঠকের মধ্য দিয়ে। অন্যদিকে জাতিসংঘের যেই মানবাধিকার হাই কমিশনার ছিলেন সাবেক, তার সাথে বাংলাদেশের মানবাধিকার বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের যে জবাবদিহিতা, স্বচ্ছতা, এই বিষয়গুলো নিয়েও তিনি এই আন্তর্জাতিক অঙ্গনে একটি অবস্থা তিনি তুলে ধরতে পেরেছেন। তারপরেও যদি বলি যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে আলোচনা হয়েছে, সেই জায়গায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন অর্থায়ন চেয়েছে বিশ্বব্যাংকের কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাও বাংলাদেশের জন্য ইতিবাচক। একই সঙ্গে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের আরও সম্পর্ক নিবিড় কীভাবে করা যায়, আরও শক্তিশালী কীভাবে করা যায় এবং বিশ্বব্যাংকের থেকে আরও অর্থ কিভাবে সহায়তা বাংলাদেশ পাবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং একটি কিন্তু যোগসূত্র তৈরি হয়েছে বলে আমি মনে করি। অন্যদিকে আরেকটি প্রশ্ন কিন্তু সামনে আসে যে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ বা আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির জন্য কি কোনো সুযোগ তৈরি করতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এই জায়গায় বলবো যে হ্যাঁ, অনেকগুলো সুযোগ তৈরি কিন্তু তিনি করতে পেরেছেন। বিশেষ করে যদি আমি বলি যে বাংলাদেশে যে প্রবাসীরা আছেন তাদের আস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করতে পেরেছেন। এই যে প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে রেমিটেন্স পাঠানো, টাকা নিজেদের কাছে রাখা, বাংলাদেশে বিনিয়োগ করা, এই জায়গাতে তিনি একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পেরেছেন। তবে এই যে ইতিবাচক পরিবেশ তৈরি করা এটা কিন্তু শুধু বাংলাদেশিদের মধ্যে নয়, বিদেশিদেরকে কিন্তু তিনি অন্ততপক্ষে আশ্বস্ত করতে পেরেছেন যে আগামী দিন যিনি বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয় সেই সরকারটির অবশ্যই নেতৃত্ব দিবে এই যে আমার সাথে 3টি দলের 6 জন লোক আসছে তারাই কিন্তু। সুতরাং তোমরা যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চাও, বাংলাদেশে যদি কোনো তোমার প্রতিষ্ঠান তৈরি করতে চাও তাহলে তৈরি করতে পারো। দেখো যে আমরা যারা এখন বাংলাদেশের আছি তারা কিন্তু এই একসাথে এসে এই জায়গায় সব দল একত্রিত হয়ে মিলেমিশে একাকার হয়ে কিন্তু আমরা এখানে আসছি। সুতরাং তোমরা নির্দ্বিধায় বাংলাদেশে গিয়ে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য সেই জায়গাটা শুরু করতে পারো। এটা একটি ধারাবাহিক যেহেতু কূটনৈতিক প্রক্রিয়া, সেই জায়গায় আরও ব্যাপকভাবে যাতে প্রচেষ্টা চালানো যায় সেই জন্যই বিএনপি ছিল, এনসিপি ছিল এবং জামাত ছিল, এবং তারাই কিন্তু নির্বাচন হলে যে কোনো একটি দল রাষ্ট্র ক্ষমতায় আসবে অথবা যে কোনো একটি দল আরেকটি দলকে নিয়ে কোয়ালিশন করে কিন্তু ক্ষমতায় আসতে হবে। তো এই জায়গায় আমি মনে করবি যে একটি ইতিবাচক জায়গা তৈরি হয়েছে। এবং যদি আরেকটি প্রশ্ন আমি দেখি যে 8 নম্বর হিসেবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং অভ্যন্তরীণ যে রাজনীতি বাংলাদেশে চলছিল সেই জায়গায় কীরকম প্রভাব পড়েছে এবং এটা ভবিষ্যতে আরও কীরকম প্রভাব পড়বে। তো সেই জায়গায় যদি আমি দেখি বিরোধী দলগুলোকে অন্তর্বর্তীকালীন সরকার যেই ভাবে 6 জনকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি সফলতা কিন্তু মনে করতে হবে আপনাদেরকে। কারণ বিগত দিনে রাজনৈতিক
যেই দলটি রাষ্ট্র ক্ষমতায় থাকে তারাই কিন্তু এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশন সেই জায়গায় যোগ দেন বা অন্যান্য দেশে যখন সফর করেন সেই আলোচনায় টেবিলে সেই দলটাই কিন্তু শুধুমাত্র যোগ দিতেন। তো এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এই নতুন একটি নজির স্থাপন করেছেন যে 3টি দলের নেতাদেরকে নিয়ে বিশ্ব মঞ্চে হাজির করতে পেরেছেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটি ইতিবাচক। তবে অনেক সমালোচক হয়তো বলতে পারেন যে না, এটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ বিল্ড আপ করা, সেই ইমেজ বিল্ড আপ করার একটি অংশ হচ্ছে এই জায়গায়। তবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যে জনগণরা বিভিন্ন দেশে থাকেন তাদের কাছে কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কারিশমা সেটার কিন্তু একটি ইতিবাচক বার্তা গেছে যে অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটি লোক থাকার কারণে এই 3টি দলের নেতাদের একত্রিত করে এবং সফর সঙ্গী করে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি নিয়ে যেতে পেরেছেন। তারপর সর্বশেষ যদি আরেকটি প্রশ্ন আমার মনে যেটা আসে সেই জায়গায় যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই যে সফর, এই সফরে আসলে বাংলাদেশ কি এমন সফলতা, আবার এই সফরের সীমাবদ্ধতাটা আসলে কি? যদি এই জায়গায় বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় যে সফলতা সেটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন যে সূচনা এবং ঐক্যের যে বার্তা সেটা কিন্তু তিনি দিতে পেরেছেন। তার সাথে আবার বারবার যে কথাটা আমি বলছি যে এই যে 3টি দলের 6 জন নেতাকে একত্রিত নিয়ে যাওয়া সেটা কিন্তু এক ঐক্যবদ্ধ যে একটি বাংলাদেশ, সেই বার্তাটা তিনি আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে পেরেছেন। এটা নির্দ্বিধায় বলা যায়। এবং গতকাল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের নাগরিকদের যে একটি আয়োজন ছিল সেই জায়গায় আপনারা দেখেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডক্টর ইউনূস যখন বক্তব্য দিচ্ছিলেন সেই সময় তার মনে হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেইভাবে কথা বলতেন বা যেই স্বপ্ন মানুষকে দেখাতে পারতেন সেই বক্তব্যটাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাচ্ছিলেন। তো সেইটা একটা বড় সফলতা, মানে ঐক্যের একটি বার্তা বা নতুন বাংলাদেশের একটি সূচনা, সেটা আন্তর্জাতিক অঙ্গনে অন্ততপক্ষে তিনি বুঝাতে পেরেছেন, সেই বার্তাটি তিনি আন্তর্জাতিক অঙ্গনে দিতে পেরেছেন। আর অন্যদিকে যদি বলি যে ব্যর্থতা ঠিক সেরকম না থাকলেও এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সফরটা তিনি করলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে, এখানে অনেকগুলো সাইডলাইন তিনি বৈঠক করেছেন, অনেকের সাথে আলোচনা হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু কোনো আর্থিক সহায়তা বা কোনো চুক্তি বা কোনো এই রকমের কিছু বাংলাদেশ কিন্তু পায়নি। তো সেই জায়গায় যদি বলি ব্যর্থতার জায়গাটা এইটাই যে বাংলাদেশ আসলে কোনো চুক্তি বা কোনো আর্থিক সহায়তা পায়নি। এছাড়া সার্বিকভাবে যদি বলি একটা চমৎকার সফর ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। এই সফরটির মধ্য দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা আন্তর্জাতিক অঙ্গনে তিনি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফরটি তিনি করলেন সেই জায়গায় আমি বলতে পারি যে এই সার্বিক সকল কিছু বিবেচনা করে এটাই আমার একবারে পরিপূর্ণ যে বিশ্লেষণ বা যেই আমার অন্ততপক্ষে কাছ থেকে যেটা মনে হয়েছে এই কথাগুলো আপনাদের কাছে বিশ্লেষণ করলাম, তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের সবার আমার এই বিশ্লেষণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্রের 80তম সাধারণ পরিষদের নিয়ে যেটা করলাম সেটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।